আমি তো প্রকাশ্যে বলছি, নির্বাচন কমিশন কোথাও এটা চেয়েছিলেন যে এবারে বিজেপি হারুক, সেই জন্য তারা কেন্দ্রীয় বাহিনীকে এইভাবে ইউজ করেছেন, তারা অবাধে ভোট লুট করিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় যে নরেন্দ্র মোদীর যে সভা হয়েছিল সেখানে বঙ্গ বিজেপি থেকে আপনাকে কোনো আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। সুকান্ত বাবু রাজ্য সভাপতি, তার বন্ধু দীপক অধিকারী দেব আমার এগেনস্টে দাঁড়িয়েছিলেন, সেখানে বোধহয় কোথাও উনি অস্বস্তিতে পড়েছিলেন, যে সেই জন্য উনি আমার হয়তো প্রচারে আসেননি। দিলীপ বাবু আসেননি, মিঠুন বাবুও আসেননি, সবারই কথা ছিল আসার। মেদিনীপুর লোকসভাতে অগ্নিমিত্রা পালদি খড়গপুর ছাড়া বাকি সবকটা জায়গাতেই হেরেছেন। ফলে আমি খড়গপুরেতে 22,000 লিড দিলেও তারপরে উনি জিততে পারেননি। কেন্দ্রীয় বাহিনী তো দাদা সেন্ট্রাল দ্বারা কন্ট্রোলড, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ করছো তুমি, বিজেপির প্রার্থী। এই বিষয়টা শুধু তুমি নয়, অগ্নিমিত্রা পাল বলো, একাধিক প্রার্থী আবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন তুলতে হবে কেন, যেখানে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত? কেন্দ্রীয় সরকারটা কে? সংবিধান যদি আপনি পড়েন, ভোট যেদিনকে ঘোষণা করা হয় ইলেকশন কমিশন কোনো কেন্দ্রীয় বাহিনী বলে কিছু থাকে না। তো এটা হলো পুরোপুরি নির্বাচন কমিশন, তারা প্রেজুডিস্ট, তারা চেয়েছিলেন এবারে বিজেপি হারুক। আমি তো প্রকাশ্যে বলছি, নির্বাচন কমিশন কোথাও এটা চেয়েছিলেন যে এবারে বিজেপি হারুক, সেই জন্য তারা কেন্দ্রীয় বাহিনীকে এইভাবে ইউজ করেছেন, তারা অবাধে ভোট লুট করিয়েছেন। তারা যাদেরকে অবজারভার পাঠিয়েছিলেন, মিস্টার লালভেনা, আমি লালভেনা তো আমার মনে হয় যে কোথাও গিয়ে পুরোপুরি ওনাদের সঙ্গে জুড়ে গিয়েছিলেন। আমি যতবার লালভেনার কাছে গেছি ততবার উনি আমাকে প্রত্যাখ্যান করেছেন, ততবার বলেছেন না না সব ঠিক আছে, কোনো ভোট লুট হয়নি। যখন 25 তারিখে ভোট হওয়ার পরে 26 তারিখ যখন স্ক্রুটিনি করা হয়, স্ক্রুটিনির সময়তে নিয়ম হলো যে আপনাকে ক্যামেরাতে দেখাতে হবে যে সব ঠিক ছিল কিনা। তো আমরা দুটো বুথের স্ক্রুটিনি চেয়েছিলাম, 71 নম্বর আর 74 নম্বর কেশপুরের। সেটাও লালভেনা, যিনি জেনারেল অবজারভার নির্বাচন কমিশন পাঠিয়েছিল মিজোরাম থেকে, তিনি বলছেন না আপনাকে দেবো না, এলাও করবো না। তাকে সংবিধানের নির্বাচন কমিশনের গাইডলাইন খুলিয়ে বই পড়িয়ে দেখাতে হয়েছিল, দেখুন এখানে লেখা আছে। আপনি যেটা ওনার করার কথা, উনি আমাদেরকে বোঝানোর কথা যে ইসিআর গাইডলাইনে লেখা আছে, আপনি দেখতে পারেন। সেখানে উনি অবজেকশন দিচ্ছিলেন, না আপনাকে দেখাবো না, কারণ উনি বিক্রি হয়ে গেছিলেন তার আগে। পুরোটা শুনে নিন। তারপরে যখন ক্যামেরা খোলা হলো 71 নম্বর 74 নম্বর বুথ, আপনি রেজাল্ট দেখে নেবেন, মিলিয়ে নেবেন 71 74-এতে। সেই ক্যামেরা খুলে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে ওখানে ভোট লুট চলছে। যখন আমার ইলেকশন এজেন্ট ওনাকে বলছে তো ভোট লুট চলছে, উনি দৌড়ে পালিয়ে গেলেন, উনি ঘর ছেড়ে দৌড়ে পালিয়ে গেলেন। ভাবুন, এটা গণতন্ত্রের পরিহাস আমরা চোখের সামনে দেখলাম, যে নির্বাচন কমিশন তার পাঠানো জেনারেল অবজারভার থেকে শুরু করে পুরো সিস্টেমটা কিভাবে মানে everyone or each and everyone is in connivance with each other যাতে বিজেপি হারে, পাতি বাংলায় যাতে বিজেপি হারে, তার জন্য পুরো যে একটা সিস্টেম তৈরি করেছিল, ইকোসিস্টেম, ফ্রম জেনারেল অবজারভার টু কেন্দ্রীয় বাহিনী। আপনি ভাবুন না, আমি যখন কেশপুরের মুখবাসানে ওখানে আগুন জ্বালিয়ে বাঁশের মানে লাঠি নিয়ে ওরা নৃত্য করছে, পাগলু ডান্স করছে, তখন ডিআইজি সিআরপিএফ তিনি বলছেন স্যার আপনি এখান থেকে ফিরে চলুন। আপনার পুরো ফোর্স আছে সিআরপিএফ এর, আপনার হাতে ল অ্যান্ড অর্ডার আছে, নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আছে এখানে এত, আমার নিজস্ব 20 জন ছিল, আমার সিআইএসএফ 20 জন ছিল। ওই না স্যার আমি দায়িত্ব নিতে পারবো না, আপনি ফিরে চলুন। আপনি ভাবুন, মানে পাকিস্তানের সময় যুদ্ধ করতে গেছেন, ডিআইজি বলছে না না যুদ্ধ করতে হবে না, ফিরে চলুন। তো ওই যে আটকে দিল ডিআইজি আমাকে, মিস্টার গ্রেওয়াল, এটা পরিষ্কার, পুরো টিভি চ্যানেলের সামনে আটকেছে আমাকে, আপনি ফিরে চলুন। মানে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানে যুদ্ধ করতে গেছেন আপনি, গিয়ে বলছেন না না আপনি ফিরে চলুন, আমরা যুদ্ধ করবো, তাহলে পাকিস্তান আপনাকে ছেড়ে দেবে? পাকিস্তান আপনার বর্ডার ক্রস করে ঢুকবে না? তাই করেছে কেশপুর। আমি তো কেশপুরের যারা সন্ত্রাসবাদী তাদেরকে দোষ দেবো না, তারা তো সন্ত্রাস করবার জন্যই ওখানে ছিল, তারা তো ভোট লুট করবার জন্যই ছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি মিস্টার গ্রেওয়াল সেখানে সেটাকে না আটকে তিনি আমাকে প্রার্থীকে নিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন যে আপনাকে ভোট করাতে হবে না, আপনি ফিরে যান, ফর ইওর সেফটি। আমার সেফটি ছিল না, গণতন্ত্রের সেফটি ছিল। তাই না? কেন দাদা, পাশাপাশি এই প্রশ্ন উঠবে, আপনার
প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, দেবকেই আপনার দলের একাধিক শীর্ষ নেতৃত্ব সার্টিফিকেট দেন, ভালো কথা বলেন, দেব ভালো ছেলে বলছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বলেছেন দেব দিল্লিতে গিয়ে একই সঙ্গে চা ফা খান, মিঠুন চক্রবর্তী বলেছেন দেব সম্পর্কে কিছু ভালো কথা, আপনার ওনার ছেলে। তো কোথাও কি এইটা কি মেন্টালি প্রেশার আপনার উপর পড়েছে, বা তলার দিকে যে কর্মীরা আছে বিজেপি, তারা যখন নেতৃত্বের তরফ থেকে এই ধরনের কথা শোনেন, এটা তো মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করা। প্রথমে যুদ্ধক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীকে ভুয়সী সার্টিফিকেট দিচ্ছেন আপনার দলের নেতৃত্ব। এটা দেখুন ওদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। সুকান্ত বাবু রাজ্য সভাপতি, তার বন্ধু দীপক অধিকারী দেব আমার এগেনস্টে দাঁড়িয়েছিলেন, সেখানে বোধহয় কোথাও উনি অস্বস্তিতে পড়েছিলেন, যে সেই জন্য উনি আমার হয়তো প্রচারে আসেননি। তাই না, দিলীপ ঘোষ কোথায় এসেছেন আপনার প্রচারে, যেখানে দিলীপ বাবু আসেননি, দিলীপ ঘোষের কি আসার কথা ছিল, মিঠুন বাবুও আসেননি, দিলীপ ঘোষ আসার কথা ছিল, সবারই কথা ছিল আসার। একটা দল করি আমরা, সবার রুদ্রনীল এসছে, আমি রুদ্রনীলের কাছে কৃতজ্ঞ যে রুদ্রনীল এসছে, রুদ্রনীল এসে প্রচার করেছে, দুদিন ধরে আমার সঙ্গে ছিল। তো দেখুন যে করেছে তার সময় আমাকে কৃতজ্ঞতা জানাতে এরা করলো না কেন, এই প্রশ্ন কখনো নিজের মনে করেছেন? না, আমি এসব দল করতে গেলে এসব প্রশ্ন করা উচিত নয়। আমি কখনো করি, আমি দল বিরোধী কথা আজ অব্দি মিডিয়ার সামনে কখনো বলিনি। আমি দলের অভ্যন্তরীণ কথা আমি আজ অব্দি মিডিয়ার সামনে কখনো বলিনি, আমি বলবো না ওসব ব্যাপারে। সুকান্ত বাবুর ব্যক্তিগত সমস্যা ছিল, হয়তো উনি আসতে পারেননি, বা হয়তো ওনার বন্ধুর খাতিরে আসেননি, হয়তো যেহেতু দেব বালুরঘাটে গিয়ে ওনার হয়ে প্রচার করেছিলেন সেই জন্য হয়তো উনি আসতে পারেননি। হয়তো মিঠুনদার হয়তো কোথাও, যেহেতু ওনার ছেলে হয়, তাহলে ছেলের বিরুদ্ধে কি করে উনি লড়বেন, কম্পালশন গুলো ব্যক্তিগত সম্পর্ক, ছেলের বিরুদ্ধে তো উনি প্রচার করতে পারেন, সেটা মিঠুন বাবু আসেননি। আপনি মিঠুন বাবুকে ডেকেছিলেন? আর আমার ব্যক্তিগত কোনো ডাকা পাওয়া চাওয়া, আমি তো কোনো ব্যক্তিভাবে লড়তে যাই, আমি তো কোনো নির্দল প্রার্থী ছিলাম না, আমি তো ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তো সেখানে আসেননি, এখন না আসছে তো ওর সঙ্গে তো কি আলোচনা করে দেখবো। দেখুন ছাপ্পা মেরে হোক, মানুষকে ভয় দেখিয়ে হোক, যা হোক করে গণতন্ত্রকে লুট করে হোক, ভোটে তো জিতেছে। আমাদের দুর্বলতা যে আমরা ছাপ্পা আটকাতে পারিনি, আমাদের দুর্বলতা যে আমরা সেই শক্তি তৈরি করতে পারিনি যেখানে ওদের পুলিশ, ওদের গুন্ডা বাহিনী সবাইকে দিয়ে ওরা আমাদের গ্রামকে আটকেছে, আমাদের হিন্দু গ্রামগুলোকে আটকে দিয়েছে যারা বিজেপিকে ভোট দেয়। আমাদের শক্তি কম ছিল। তো ফলে অন্যের নামে দোষ না দিয়ে আমরা নিজের আত্মসমালোচনা করাটা অনেক বেশি দরকার। সংগঠন নিয়ে নিঃসন্দেহে কথা বলতে হয়, একাধিক বুথে আপনারা এজেন্ট দিতে পারেন, এবং সংখ্যাটা অনেক, মানে যদি কেশপুর আমি বাদও দিই, সব জায়গায় কি আপনাদের এজেন্ট ছিল? এবং কেশপুরেই বা যে কেশপুর নিয়ে এত অভিযোগ, সেই কেশপুরটাকে রেকটিফাই করার কেন চেষ্টা করলেন না আপনারা? না, আমি তো সংগঠনের, আমি তো প্রার্থী ছিলাম। সংগঠন দেখেন রাজ্য সভাপতি সুকান্ত বাবু, সংগঠন দেখেন মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়, সংগঠন দেখেন আমার যিনি জেলা সভাপতি ছিলেন মাননীয় তন্ময় দাস, তারা সংগঠন দেখেন। বলে আমি তো প্রার্থী 3 মাস থেকে আমি সংগঠন করতে পারবো না, তাই না? তো ফলে 7টা বিধানসভার অর্ধেক জায়গাতে আপনার পোলিং এজেন্ট বসেনি, ফলে যেটা তৃণমূলের পক্ষে সুবিধা হয়েছিল, যে ফলে আমাদের যদি কোনো পোলিং এজেন্ট ছিল না, ফলে ওরা অবাধে ছাপ্পা মেরেছিল। মানে ধরুন কেউ ছাপ্পা মারছে, সেখানে যদি প্রতিবাদ করার মতো আমার এজেন্ট না থাকে, তাহলে তো অবাধই ছাপ্পা মারবে ওরা। সেখানে সেন্ট্রাল ফোর্স তো আর অযাচিত ভাবে কি ঢুকে আটকাতে পারে না। আপনার এজেন্টই নেই, এটা আপনাদের এজেন্ট নেই, তো ফলে কি হয়, আমার ব্যর্থতা নয়, আমি তো সংগঠন করতে পারেনি। এখন আমি কারো ব্যর্থতা বলবো না, হয়তো সেরকম অবস্থা ছিল না যেখানে পোলিং এজেন্ট বসাতে পারেনি। খোলা মাঠে ওরা পুরোপুরি ছাপ্পা মেরেছে, যত পেরেছে ছাপ্পা মেরেছে। তারপরে কাউন্টিং এর দিনেও কাউন্টিং এজেন্ট ছিল না, ফলে 7খানা বিধানসভার আলাদা আলাদা ঘরে কাউন্টিং চলছিল। অত বড় কলেজ ঘাটাল মহাবিদ্যালয়, সেই ঘাটাল মহাবিদ্যালয়তে একটা বিল্ডিং এর 1তলা 2তলা 3তলা, আর একটা বিল্ডিং এর 1তলা 2তলা। ফলে আমার পক্ষে তো সারা রাত জেগে বারবার 1তলা 2তলা 3তলা আবার 1তলা 2তলা এত সম্ভব নয়। তো ফলে কাউন্টিং এজেন্ট অনেক টেবিলে বসেনি, তো ফলে ওরা খুল্লা যা পেরেছে লিখে দিয়েছে।
লড়াইটা কি আপনার দিনের শেষে একার লড়াই হয়ে গেল? আপনি যদিও পার্টি লাইন মেনে কথা বলছেন, পার্টি কর্মী নিজেকে বলছেন, কিন্তু দিনের শেষে প্রথম থেকে এই যে 3 মাসের লড়াইটা দেখলাম, কাউন্টিং অবধি, লড়াইটা কি একার হয়ে গেল? মানে না না, একদমই না। আমার সঙ্গে আমি একদম সব কথা বলবো না যে আমার একার লড়াই ছিল না। আমি তো 96 দিন পায়ে হেঁটেছি। 96 দিন প্রান্তরে প্রান্তরে, পাড়ায় পাড়ায়, গ্রামের ভিতরে, যেখানে কখনো কোনো বিধায়কও পৌঁছায়নি। আমি সেই সমস্ত বাঁশের ঝাড়, ধানের ক্ষেত, দিনে ধরুন সকাল 9টা থেকে দুপুর 2:30 অবধি হাঁটতাম। তারপরে 3টের সময় লাঞ্চ করে আবার 4টে থেকে রাত্রি 10টা অবধি হাঁটতাম। তো আমার সঙ্গে কিন্তু কর্মীরাও হাঁটতেন, এবং 96 দিন 96টি কর্মীর বাড়িতে, হ্যাঁ, আমাদের তো সবই বুথ কর্মী দেখেছিলাম মাটির বাড়ি, সেই মাটির বাড়িতে বসে, তাদের মাটি যেতে বসে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছি। তারা আমার জন্য রান্না করেছে, সবার জন্য রান্না বান্না করে, তারা যা খায় আমিও তাই খেয়েছি। প্রচন্ড দাবদাহ ছিল, 47 ডিগ্রি ওখানে টেম্পারেচার ছিল। 44 থেকে 47 ডিগ্রি টেম্পারেচারেতে আমরা ওই মাটির রাস্তা দিয়ে হেঁটেছি, তাদের বাড়িতে পৌঁছেছি। কারেন্ট নেই, ফ্যান নেই, একসঙ্গে 250-300 জন বসে আমরা খাওয়া দাওয়া করেছি। তো আমাদের কর্মীরা, মানে যতজন কর্মী ছিলেন আমাদের, অর্ধেক বুথে আমাদের কর্মী ছিলেন না। 2100টা বুথের অর্ধেক বুথে আমাদের কর্মী ছিলেন না, কিন্তু বাকি অর্ধেক বুথে যে কর্মীরা ছিলেন তারা কিন্তু জীবন প্রাণ দিয়ে লড়াই করেছেন। মানে যারা ছিলেন তারা জীবন প্রাণ দিয়ে লড়াই করেছেন। এবং এখনো দেখুন, এই ভোট হয়ে যাওয়ার পরে 77 বছর বয়সী মাতপুরের আমাদের কর্মী, তার কিন্তু হাত ভেঙে দিয়েছে, বহু মানুষের ঘর ভেঙে দিয়েছে, বহু কর্মী আমাদের এখন বাড়ি ছাড়া। তো ফলে আজকে হলো আপনার 7 তারিখ, 4 তারিখ থেকে গতকাল অবধি আমি মানে আমার কর্মীদের বাড়িতে বাড়িতে গেছি, হাসপাতালে গেছি, আমি সেটা টুইটও করেছি, ফেসবুকেও দিয়েছি। এবং আজকেও আমি খড়গপুর থেকে এসেছি এবং খড়গপুরও ফিরে যাবো। আজকে আমার প্রায় 4 মাস পর আমি অ্যাসেম্বলিতে এলাম, তো তোমার সঙ্গে দেখা হয়ে গেল, ধন্যবাদ তোমাকে। তো কোথাও গিয়ে দাদা আমার মনে হচ্ছে যে আপনার কেন্দ্রে, এই যে আমি একার লড়াইয়ের কথা বারবার বলছি, প্রথম কথা যে কেন্দ্রে আপনার প্রার্থী করা হলো সেই কেন্দ্র নিয়ে অনেক প্রশ্ন উঠবে। সেখানে একটা কেশপুর আছে, সেই কেশপুরে আপনি শাসকের যারা থাকে তারাই প্রায় 1 লক্ষ ভোটে লিড পায়, দেব সেটা পেয়েছে। আপনি বিধায়ক ছিলেন খড়গপুরে, আপনি কি কোথাও যে মেদিনীপুরের যদি প্রার্থী হতেন আপনার কি একটু বেশি খেলতে সুবিধা হতো, মানে অনেক বেশি চেনা জায়গা পেতেন আপনি? দেখো, এইসব তো সিদ্ধান্ত আমাদের দল নেয়, আর আমাদের দল হলো সর্বভারতীয় দল এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দল, সবচেয়ে বৃহৎ দল। মানে দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমি কোনোদিন দলের বিরুদ্ধে যদি একটা কথা বলি, খড়গপুর বিধানসভায় অগ্নিমিত্রা পাল 22,000 ভোটের প্রায় লিড পেয়েছে। মানে আমি বলতে চাইছি আপনার চেনা পরিসরে আপনি যে সংগঠনটা করেন, যে বিষয়টা জানেন। দেখুন, আমি তো খড়গপুর থেকেই এই লোকসভাটা লড়াই করেছি। আমি খড়গপুর থেকে রোজ যেতাম, আবার রাত্রিবেলা খড়গপুরে ফিরতাম। তো বলে আমি খড়গপুরেতে রোজ সকালবেলা 1 ঘন্টা করে আমার কর্মীদের সঙ্গে আমি মিটিং করেছি, প্রায় প্রত্যেক দিনই করেছি। এবং প্রত্যেকটা কর্মীকে আমার দায়িত্ব দেওয়া ছিল, আমার যেহেতু বিধানসভা ওটা, আমার বিধানসভা যেন আমার ভালো রেজাল্ট হয়। আমি ঘাটালে লড়ছিলাম, কিন্তু আমাকে লক্ষ্য রাখতে ছিল আমার খড়গপুর। তো মানে এটা সত্যি কথা যে মেদিনীপুর লোকসভাতে অগ্নিমিত্রা পালদি খড়গপুর ছাড়া বাকি সবকটা জায়গাতেই হেরেছেন, এবং যাতে এত বেশি হার হেরেছেন, বলে আমি খড়গপুরেতে 22,000 লিড দিলেও, খড়গপুর থেকে 22,000 লিড দিয়েছি, তারপরে উনি জিততে পারেননি, কারণ বাকি বিধানসভাগুলো ওনাকে প্রচুর মাইনাস দিয়ে দিয়েছে। তাহলে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি খড়গপুরের বিধায়ক, আমার ওখান থেকে 22,000 লিড দিয়েছি। আমি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেখান থেকে 540 ভোটে লিড দিয়েছি। আমি যে পঞ্চায়েত করেছি গোপালীতে, সেই গোপালী থেকে প্রায় 1600 লিড দিয়েছি। বলে আমার যে বিশ্বাস ছিল, আমি যে 3 বছর ধরে সংগঠন করেছি, আমি যে 3 বছর ধরে মানুষের সঙ্গে থেকেছি, মানুষ তার ভোটের মধ্যে তার ফলাফল দিয়েছে। আমি মানুষের, খড়গপুরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে তাদের সঙ্গে 3 বছর আমি যেভাবে সময় কাটিয়েছি, আজও আমি খড়গপুর থেকে এলাম, তারা আমাকে সেইটুকু অ্যাটলিস্ট সম্মান দিয়েছেন, সেইটুকু আমাকে ভোটের মাধ্যমে রিটার্ন দিয়েছেন। আমি খড়গপুরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা এই লোকসভাতে 22,000 ভোট দিয়েছেন মোদিজিকে, নরেন্দ্র মোদিজিকে। আমার ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আপনারা 540 ভোটে জিতিয়েছেন। ইতিহাস আজ অব্দি কখনো এই ওয়ার্ডে বিজেপি জেতেনি,
হুম, গত 76 বছর স্বাধীনতা হওয়ার পরেও বিজেপি কখনো আমার ওয়ার্ড থেকে জিতেনি। আমি প্রথমবার জিতেছিলাম 2022-এ হুম। 108টি ভোটে, কিন্তু এবারে 540 লিড দিয়েছে প্রথমবার। আমি কৃতজ্ঞ, এবং আমার যে গোপালী অঞ্চল, যেখানে আমার পঞ্চায়েত, সেখান থেকে প্রায় 1600 ভোটে লিড দিয়েছে। আমার বক্তব্য এই সাংগঠনিক শিরনের ক্যাপাবিলিটিটা কি বঙ্গ বিজেপি বুঝছে না? মানে আমি এটা বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় যে নরেন্দ্র মোদীর যে সভা হয়েছিল সেখানে বঙ্গ বিজেপি থেকে আপনাকে কোনো আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি বা ইনফর্মই করা হয়নি, ইনভিটেশন। না, ও সব হয়, ওরকম অনেক কিছু জিনিস হয়, ওগুলো নিয়ে অত ভাবতে নেই। তারপরে পিএমও থেকে আমাকে নিজেই বলা হয়েছিল যে আমার, যেহেতু আমি খড়গপুরের বিধায়ক আর সভাটা খড়গপুরে হয়েছিল, তাহলে পিএমও থেকে আমাকে বলা হয়েছিল ওখানে যেতে, তো আমি গিয়েছিলাম ওখানে। এবং তারপরে মানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে এসে আমার সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন, এসে বলেছিলেন যে তুমি বিজয়ী হয়ে আনা। এগুলো খারাপ লাগা সৃষ্টি করে নাকি? আপনি মানে ধরুন বঙ্গ উপরের তলা কোনো নেতৃত্ব আপনার প্রচারে গেলেন না, কেন্দ্রীয় বাহিনী আমি আলাদা ফ্রন্টে রাখছি, নরেন্দ্র মোদীর সভা, সেখানে আপনি ইনফর্মড নন, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভূয়সী প্রশংসা করছেন, আপনার দলেরই 3জন মেগাস্টার, সোকল্ড মেগাস্টার, তো এইটাকে কোথাও কি মেন্টালি একটা প্রেশার হিরণের পড়েনি? একদমই না। দেখুন, অমিত শাহজি তো আমার সভাতে আমাকে নিজে ফোন করে সভাতে এসেছেন। 25 তারিখ ভোট হওয়ার পরে উনি নিজে ফোন করেছেন, উনি নিজে ফোন করে বলেছেন যে তোমারও আপনি তো পুরা ঠাপ্পা হয়ে গেয়া। হ্যাঁ, 25 তারিখ ইলেকশন হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা উনি ফোন করেছিলেন, ফোন করে বললেন যে তোমার আমার তো পুরা ঠাপ্পা হয়ে গেয়া। তো এই যে ওনার মনের মধ্যে হিরণ আছে, এবং উনি নিজে ফোন করে 22 তারিখে আমার ওখানে নির্বাচনের সভা করে গেছেন, হ্যাঁ, আমার বিধানসভাতে ডেবরাতে এসে, এবং 25 তারিখে ভোট হওয়ার পরে উনি ফোন করেছেন। এটাই দেখুন, চেক অ্যান্ড ব্যালেন্স তো হয়, হয়তো কেউ আপনাকে করলো না, আরেকজন করলো, সেটা আমি ওইসব ব্যাপারে ভাবি না যে কে করলো কে করলো না। সামগ্রিকভাবে আমরা তো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছিলাম, তো ছাপ্পা ভোট হয়েছে, মানুষকে ভয় দেখিয়েছে, এবং এটা পুরোটাই নয়, এবং তার সঙ্গে ধরুন আর যে তৃণমূলের যে গরিব মানুষকে লোভ দেখানো, 500 টাকা থেকে 1000 টাকা করে দেওয়া, 1200 টাকা করে দেওয়া গরিব মানুষের কাছে, সেটা হয়তো অনেকটা বড় ব্যাপার। এটা কি গ্রাউন্ড রিয়েলিটিটা বুঝতে পারেনি বিজেপির কেউ? মানে ধরুন দুর্নীতিটা এই ইলেকশনে কোনো ইস্যুই হলো না, ভোট ব্যাংক রিফ্লেকশন সেটাই অন্তত বলে, লক্ষ্মীর ভান্ডার একটা বড় ইস্যু হলো, সাধারণ মানুষের ক্যাশ ফ্লোটা ইম্পর্টেন্ট। তো এই যে গ্রাউন্ড রিয়েলিটিটা, এটা ধরতেই পারলো না, আফটার ইলেকশন বোঝা যাচ্ছে দুর্নীতি এই রাজ্যে কোনো ইস্যুই নয়। না, শুধু না, কিন্তু আপনি শুধু সেটা বলেন তাহলে তো সারা ভারতবর্ষে কেন রেজাল্ট খারাপ হলো? সারা ভারতবর্ষে যে রেজাল্টটা খারাপ হলো, শুধু পশ্চিমবঙ্গ নিয়ে আপনারা চুলচেরা বিশ্লেষণটা করবেন না, রেজাল্ট তো প্যান ইন্ডিয়া খারাপ হয়েছে। মানে খারাপ হয়েছে মানে আমরা সরকার করছি সবই ঠিক আছে, কিন্তু যে এক্সপেকটেশনস ছিল আমাদের সেটা তো হয়নি। এটা মোদি বিরোধী নির্বাচন হলো বলে মনে হচ্ছে অল ওভার ইন্ডিয়া। কোথাও গিয়ে হয়তো মানে এই যে বিজেপি ওয়ান আর তার অপোজিটে সারা ভারতবর্ষের সবাই মিলে এক, যখনই ধরুন সবাই মিলে একসঙ্গে আপনার লড়ছে, আর আমরা 1:1 লড়ছি, তাই না? লড়াইটা হচ্ছে 1:1 সারা ভারতবর্ষেতে, তো সেখানে তো স্বাভাবিকভাবেই একটা বিরাট প্রভাব পড়বেই। তারপরে আমরা তো দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, মানে মানুষ কোথাও গিয়ে হয়তো ভারতবর্ষের মানুষের মধ্যে কোথাও গিয়ে একটা কালচার তৈরি হয়ে গেছে যে দুর্নীতিটা থাকা দরকার, মেনে নিতে হবে সব। হ্যাঁ, এটার বিরুদ্ধে লড়াইটা তো খুব একটা মানুষ পছন্দ করেন না হয়তো কোথাও একটা, কিন্তু তাও মোদিজিকে মানুষ বিশ্বাস করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, আমার খড়গপুরের মানুষ বিশ্বাস করেছেন, তারা মোদিজিকে ভোট দিয়েছেন, এটাও তো বিরাট পাওনা। মানে সবসময় নেগেটিভ দিকে না তাকিয়ে আমাদের দেখুন ভোটের পার্সেন্টেজ আমাদের বেড়েছে, 1% মতো বেড়েছে। বিধানসভা থেকে আমাদের 5 লাখ ভোট এবারে বেড়েছে, 2,28,00,000 ভোট আমরা পেয়েছিলাম 2021-তে, এবারে আমরা আপনার 2,33,00,000 ভোট পেয়েছি আমরা, 5 লাখ ভোট বেড়েছে। আমি যদি বলি 90টা বিধানসভায় এবার আমার লিড আছে, ধরুন আমরা 77টা বিধানসভা জিতেছিলাম, এবারে 90টা বিধানসভায় কিন্তু আমাদের লিড আছে, তাহলে আমাদের সংখ্যা তো বেড়েছে, কমেনি কোথাও। কিন্তু আপনি লোকসভার নিরিখে যদি বলেন সেটা কমেছে, কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু ভারতীয় জনতা পার্টির ফলাফল ভালো হয়েছে। আর বাকি যে সাংগঠনিক ত্রুটি নিয়ে আলোচনা করছেন সেটা
আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেসব ব্যাপারে আমি কখনো আমি মিডিয়াতে বলছি বলবো না, আর 2019 এর আলোচনা বিজেপি, করতে আমি প্রস্তুত নই। না না 2019-এর বিজেপি এবং 2024-এর বিজেপি, 5 বছরে বিজেপি এগুলো না পিছলো, মানে কিছু ক্ষেত্রে আমি শুনলাম মেদিনীপুরে অমিত শাহ ভোটের ঠিক 2-3 দিন আগে এসেছেন, অমিত শাহ সবাই- মেদিনীপুরে আসেননি, মোদিজি এসেছেন। মোদিজি এসেছেন, অমিত শাহ একটা সবাই অমিত শাহজি আমার ওখানে এসেছিলেন। আপনার এখানে এসেছিলেন, লোক নেই, 15-20 মিনিট থেকে চলে গেছেন, এরকম একটা শোনা যায়। মানে এগোচ্ছে কোথায় সাংগঠনিক দিক দিয়ে 5 বছরে বিজেপি সংগঠন? না না না, অমিত শাহ দিনকে এসেছিলেন, তার আগে প্রবল বৃষ্টি হয়েছিল। তার আগের দিনকে রাত্রিবেলা আপনি খেয়াল করে দেখেন, সারাদিনে প্রবল বৃষ্টি হয়েছিল। ফলে আমাদের যে মাঠটাতে ওনার সভা করা, স্টেজ বানানো হয়েছিল, সেই মাঠে এত জল জমেছিল, সেখানে করা যায়নি। ফলে সেখান থেকে পিংলায় আমাদের সভা ছিল, পিংলা থেকে চলে আসতে হলো, মানে মুন্ডুবাড়িতে সভা ছিল পিংলা, সেখান থেকে আমাদেরকে চলে আসতে হলো ডেবরাতে, হাইওয়ের পাশে। মানে সেটা পরের দিনকে যখন উনি আসছেন, সেদিনকে সকালবেলা মঞ্চ বাঁধা হচ্ছে, মানে উনি যখন ঢুকছেন তখনও মঞ্চ বাঁধা চলছে। সেই অবস্থাতে তাতেও প্রায় ধরুন 8 থেকে 12,000 মানুষ, যেখানে ধরুন 20-30,000 লোক হওয়ার কথা ছিল, সেখানে 8 থেকে 12,000 মতো মানুষ এসেছিলেন। কারণ আমি 12,000 চেয়ার ওখানে বসিয়েছিলাম, তো 12,000 চেয়ার পুরো ভর্তি হয়ে গেছিল। আর বাকি যারা দাঁড়িয়েছিলেন, ততক্ষণ স্টেজই বানানো যায়নি, মানে ওই প্রখর রৌদ্র, উনি একটার সময় এসেছিলেন, ভয়ঙ্কর রোদ, সেখানে স্টেজের মাথায় ছাউনি নেই, মানুষ দাঁড়াবে কি করে? তাহলে ওটা আমি দেখুন, আমি নেগেটিভ আলোচনা খুব কম করতে চাই, নেগেটিভ আলোচনা করে কিছু লাভ নেই। আমার আত্মবিশ্লেষণে আপনাকে একটাই কথা বলবো, যে আমাদের যারা কর্মী, তারা জীবন, মানে জান প্রাণ দিয়ে লড়াই করেছেন, আজও লড়াই করছেন। কারোর মাথা ফেটে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, এই ভয়ঙ্কর অত্যাচার চলছে, তাতে লড়াই তারাই করছেন, তাই না? আমি এসে আপনার সামনে ইন্টারভিউ দিচ্ছি, লড়াই তোরা মাঠে এখনো করছেন। তো ফলে আমাদের কর্মীরাই আমাদের সম্পদ। যেটা দুর্বলতা আপনি যেটা বললেন, আমি সব ব্যাপারে তো আপনার কথা সবটা ফেলে দিতে পারি না। আমাদের পোলিং এজেন্ট বসেনি, এটা সত্যি, সেটা আপনি এমনি ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন। আমি আপনাকে মিথ্যেও বলি যারা সব জায়গায় বসেছিল, তাহলে ভুল বলা হবে। ফলে যেহেতু আমাদের অর্ধেকের একটু কমেতে পোলিং এজেন্ট বসেনি, ফলে সেই জায়গাটা পুরোপুরি তৃণমূল খালি জায়গা পেয়েছিল। শুভেন্দু অধিকারীকে পেয়েছিলেন প্রচারে, পুরোপুরি ওরা বেলাগাম ভোট দিয়েছে। হ্যাঁ, মানে আমি বলছি যে অধিকারী গড় মেদিনীপুরের একটা তো আলাদা সুনাম আছে এই বিষয়টায়, শুভেন্দু অধিকারীকে প্রচারে পেয়েছিলেন। উনি কেশপুরে বোধহয় একটা ছোট একটা সমাবেশ করেছিলেন যতটা আমরা জানি। তারপরে হ্যাঁ, উনি এসেছিলেন, উনি কেশপুরে একবার এসেছিলেন, একটাই সভা করতে পেরেছিলেন কেশপুরেতে। সেই সভাটা খুব একটা সাফল্যমণ্ডিত হয়নি, কারণ পুলিশ ভয়ঙ্কর অত্যাচার করেছিল, আমাদের কর্মীদেরকে আসতে দেয়নি। উনি এসেছিলেন, উনি একবার এসেছিলেন ওখানে। আর পাঁশকুড়াতে উনি আমার জন্য একটা র্যালি করেছিলেন, আর দাসপুরেতে একটা র্যালি করেছিলেন, মানে দাসপুরে একটি র্যালি করেছিলেন, পাঁশকুড়াতে একটি র্যালি করেছিলেন, পিংলাতে একটি জনসভা করেছিলেন, আর কেশপুরে একটি সভা করেছিলেন। টোটাল 3 মাসে উনি সম্ভবত 4টে প্রোগ্রাম করেছিলেন।